নমস্কার। ফ্রেন্ডশিপ মিডিয়ার আজকের নিবেদন তাপস মণ্ডলের লেখা ৩০১ নং ঘরে। হোটেল সৈকত উদ্যানের ৩০১ নং ঘর। অরিন্দম বিছানায় শুয়ে শুয়ে কাগজ পড়ছিল এতক্ষণ। এবার সে আলো নিভিয়ে ঘুমোবার চেষ্টা করে। তপায়ন কাকু বারান্দায় বসে সমুদ্রের ঢেউ দেখছেন আর কবিতা লিখছেন। খুব সুন্দর কবিতা লেখেন তপায়ন কাকু। তিনি পরে শোবেন। তারও খুব ইচ্ছা করছিল কাকুর পাশে বসে ঢেউ দেখতে দেখতে একটি কবিতার জন্মের সাক্ষী হতো। হয়তো কাকুর এই কবিতাটা খুব নাম করলো। সে তখন বন্ধুদের কাছে বুক ফুলিয়ে বলতে পারবে, ওই কবিতাটা লেখার সময় আমিও ছিলাম কবির পাশে। কিন্তু বাবার বারণ, ঠান্ডা হাওয়া বইছে, শরীর খারাপ হতে পারে। পাশের ঘরে বাবা, মা আর বোন। অরিন্দম জানে বাবা এখনো ঘুমোননি। তিনি এখন কাগজের শব্দছক মেলাচ্ছেন। সব শব্দ মিলে গেলে কাকুর পাশে গিয়ে খানিক বসবেন, তারপর শোবেন। আজ সকালে জগন্নাথ এক্সপ্রেসে অরিন্দমরা পুরী এসেছে। বাবা, মা, বোন, সে আর কাকু, মোট ৫ জন। ট্রেনের বার্থে শুয়ে যখন সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে, তখনই মার ডাকে তার ঘুম ভাঙে। তারপর পান্ডা আর ট্যুরিস্ট এজেন্টদের দৌরাত্ম্য এড়িয়ে স্টেশনের বাইরে এসে অটোরিকশা নিয়ে তারা স্বর্গদ্বারে এসেছিল। তাদের পেছন পেছন ঘুরছিল কম বয়সী একজন হোটেল এজেন্ট। খুব কম পয়সায় সে নাকি খুব ভালো ঘর বুকিং করে দিতে পারবে। কিন্তু কাকুর ধমকানিতে শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে পালায়। তারপর প্রায় ঘন্টা দুয়েক বাবা ও কাকু ঘোরাঘুরি করে এই হোটেল সৈকত উদ্যানে ৩০১ ও ৩০২ নং ঘর দুটি বুকিং করেন। অরিন্দম পরে জেনেছে ৩০১ বা ৩০২ নং এর অর্থাৎ ৩ তলার প্রথম বা দ্বিতীয় ঘর। ৩ তলায় উঠেই কাকু আনন্দে হাততালি দিয়ে উঠেছিলেন। হাউ ফ্যান্টাস্টিক! ২ ঘন্টার পরিশ্রম সার্থক। কি বলেন স্যার? কাকু বাবাকে স্যার বলেন। হোটেল সৈকত উদ্যান যদিও একেবারে রাস্তার ওপরে নয়, একটি নির্মীয়মান হোটেলের পিছনে, কিন্তু ৩ তলার বারান্দা থেকে পুরো সমুদ্র দেখা যায়। এমনকি প্রথম ঘরটার মাথার সামনের জানলাটা খুলে দিলে শুয়ে শুয়েই সমুদ্র নজরে আসে। সে আর কাকু এই ঘরটাই নিয়েছে। সমস্ত দেখার পর মা বলছিল, এতই যখন ঘরের চাহিদা, তখন এরকম সুন্দর দুটো ঘর খালি পড়ে কেন? মার কথায় কেউ কান দেননি। তারা ৬ দিন এখানে থাকবে। বাবা কাকুকে নির্দেশ দিয়েছেন ৬ দিনে অন্তত ৬টা বম্বাস্টিক কবিতা চাই। কাকু তাই প্রথম দিন থেকেই জোর কদমে লেগে পড়েছেন। অরিন্দমদের পুরী আসা তারই নির্বাচনে। বাবার সিলেকশন ছিল দার্জিলিং। যদিও বাবার কথা মতো সে ফার্স্ট হতে পারেনি, মাত্র ১ নম্বরের জন্য সেকেন্ড হয়ে 7-এ উঠেছে। তবুও তার ওপরই এবারের পুজো ভ্যাকেশনের ট্যুর স্পষ্ট নির্বাচনের ভার দিয়েছিলেন তিনি। বন্ধুদের কাছে পুরীর গল্প শুনে শুনে পুরীর প্রতি একটা অদম্য আকর্ষণ তৈরি হয়ে উঠেছিল তার মনে। তাই প্রথম পছন্দ হিসেবে পুরীকেই বেছে নিয়েছে সে। বিছানায় শুয়ে শুয়ে অরিন্দম সকালের স্নানের কথা ভাবছিল। মা আর বোন বেশিক্ষণ জলে থাকেনি, কিন্তু বাবা, কাকু আর সে প্রায় ১.৫ ঘন্টা জলে ছিল। কাকু স্নান করার কৌশল শিখিয়ে দিয়েছিলেন। ঢেউ এলেই আড়াআড়ি ভাবে লাফিয়ে উঠতে হবে। তার খুব আনন্দ হচ্ছিল। বিকেলে তারা গিয়েছিল মন্দিরে, কিন্তু মন্দিরের ভিড় এত তার ভালো লাগেনি। তার চেয়ে বরং নিচে সময় কাটানো অনেক মজার। প্যাকেজ ট্যুরে আগামীকাল তারা যাবে চিল্কা, এশিয়ার বৃহত্তম হ্রদ। এইসব পুরনো কথা ভাবতে ভাবতে অরিন্দম একসময় ঘুমিয়ে পড়ে। সমুদ্রের গর্জন তখনও লেগে আছে তার কানে। হঠাৎ অরিন্দমের ঘুম ভেঙে যায় কি একটা শব্দে। ধীরে ধীরে চোখ খোলে সে। জিরো ল্যাম্পের ঝাপসা আলো সারা ঘরময়। বেশ কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে তারা পুরী বেড়াতে এসেছে। হোটেল সৈকত উদ্যানের ৩০১ নং ঘরে শুয়ে আছে। পাশে তপায়ন কাকু অঘোরে ঘুমোচ্ছেন। এখন গভীর রাত। এত রাতে তার ঘুম ভাঙলো কেন সেটাই ভাবতে থাকে সে। কি যেন একটা শব্দ শুনিয়েছিল ঘুমের মধ্যে, কিন্তু জেগে ওঠার পর আর কিছু শুনতে পায়নি সে। অনেকক্ষণ থেকেই একটা ঝাঁঝালো কটুগন্ধ নাকে আসছিল।
এখন যেন গন্ধটা আরো বেশি তীব্র। সে কাকুকে ঠেলা দিয়ে ডাকে, কিন্তু গায়ে হাত দিতেই চমকে ওঠে সে। কাকুর শরীর এত গরম কেন? কোনো মানুষের শরীর কি এত গরম হতে পারে? সেই সঙ্গে আঠার মতো চটচটে কি যেন একটা লেগে গেল তার হাতে। কাকু, ও কাকু! কোনো সাড়া নেই। বেশ কয়েকবার ডাকার পর কোনো সাড়া না পেয়ে অরিন্দম অন্ধকারে হাতড়ে হাতড়ে আলো জ্বালে। প্রথমটায় টিউবলাইটের উজ্জ্বল আলোয় তার চোখ ধাঁধিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে চোখে সয়ে আসতেই সে ভয়ে আর্তনাদ করে উঠে বিছানা থেকে লাফ মারে। সারা দেহ আগুনে ঝলসানো একটা কিম্ভূত কিমাকার লোক বিছানায় শুয়ে আছে। ঘর থেকে ছিটকে বেরিয়ে আসে সে। তপায়ন কাকু তখনও বারান্দায় বসেছিলেন। অরিন্দমকে ওইভাবে ছুটে আসতে দেখে তিনি তাড়াতাড়ি খাতা পেন ফেলে দিয়ে তাকে ধরে ফেলেন। আরে, কি হয়েছে অরিন্দম? ওরকম করে ছুটে আসলি কেন? আতঙ্কে তখন অরিন্দমের কথা জড়িয়ে যাচ্ছে। কাকু, একটা লোক, সারা দেহ আগুনে ঝলসানো। তপায়ন বুঝতে পারেন নিশ্চয়ই ও কোনো দুঃস্বপ্ন দেখে ফেলেছে। তিনি অরিন্দমকে আরো ভালো করে জাপটে ধরে বলেন, আগুনে ঝলসানো লোক কোথায়? আঙুল তুলে অরিন্দম ঘরের দিকে দেখায়। চল, কি আছে, চল তো দেখি। প্রথমটা অরিন্দম ইতস্তত করে ঘরে ঢুকতে। শেষে কাকুর হাত ধরে পেছন পেছন ঢোকে, কিন্তু সে অবাক হয়ে দেখে ঘরে কেউ নেই। এমনকি বিছানায় লোকটার শোয়ারও কোনো চিহ্ন নেই। অবাক হয়ে সে কাকুর দিকে তাকায়। আপনি বিশ্বাস করুন কাকু, এইখানটায় শুয়েছিল লোকটা। একটা দুর্গন্ধ বেরোচ্ছিল গা থেকে। আপনি ভেবে আমি তাকে বেশ কয়েকবার ঠেলা দিয়ে ডাকি, সাড়া না পেয়ে আলো জ্বালতেই দেখতে পাই। তপায়ন তখন মুচকি মুচকি হাসছে। তাহলে তো বলতে হয় একেবারে ভূতেদের রাজার দেখা পেয়ে গেছো তুমি। অরিন্দম এবার বেশ অপ্রস্তুতে পড়ে। আমি মিথ্যা বলছি না কাকু, আপনি বিশ্বাস করুন। তপায়ন বড় করে কটা হাই তোলেন। ঘড়ি দেখতে দেখতে বলেন, রাত 1টা বাজলো, চলো এবার শুয়ে পড়া যাক। দাঁড়াও, খাতা পেনটা বাইরে পড়ে আছে, নিয়ে আসি। অতঃপর আলো নিভিয়ে দুজনেই শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তপায়ন কাকু নাক ডাকতে শুরু করেন, কিন্তু অরিন্দমের চোখে ঘুম নেই। বারবার লোকটার ঝলসানো দেহটা তার চোখের সামনে ভাসে। সে কি সত্যিই ভুল দেখলো? কিন্তু তাই বা কি করে হবে? আলো জ্বলতেই সে লোকটাকে স্পষ্ট দেখেছে, তাছাড়া তাকে ছুঁয়েছে পর্যন্ত। অরিন্দম যে হাতটা দিয়ে লোকটাকে ছুঁয়েছিল সেই হাতটা নাকের কাছে নিয়ে আসে। হ্যাঁ, এখনো সেই বিচ্ছিরি দুর্গন্ধটা, এবং এখনো একই রকম চটচট করছে হাতটা। অথচ ঘরে ঢুকে সে লোকটার কোনো চিহ্নই দেখতে পেল না। কাকু হয়তো তাকে ভুল বুঝলেন। কিছুতেই ঘুম আসছে না অরিন্দমের। গোটা ঘটনাটা তার মনে তোলপাড় করছে। সে ভুল কিছু দেখেনি, অথচ কোনোভাবেই সেটা সে প্রমাণ করতে পারল না। এখন তার মনের মধ্যে ভয়ের চেয়েও বেশি বিস্ময়। অরিন্দম ভূত বিশ্বাস করে না। তাদের ক্লাসে বিজ্ঞানের মাস্টার মশাই বলেছেন ভূত বলে কিছু নেই, ভূত আসলে মনের ভয়। কিন্তু যেটা ঘটলো তারই বা ব্যাখ্যা কি? একটা লোক তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। হঠাৎ অরিন্দমের মনে পড়ে, তবে কি লোকটা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ল? পরক্ষণেই তার ভুল ভাঙে। তাই বা কি করে হবে? কাকু তো শোয়ার আগেই বাথরুমে গিয়েছিল। ঘটনাটা ভুলে যাবার চেষ্টা করতে থাকে অরিন্দম। বাইরে থেকে একটানা সমুদ্রের গর্জন কানে আসছে। কোথাও আর কোনো শব্দ নেই। সমস্ত পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু ঢেউয়ের ঘুম নেই। ওরা কি ঘুমোতে জানে না? বেশ কিছুক্ষণ পর অরিন্দমের সবে মাত্র তন্দ্রাভাবে এসেছে। এমন সময় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা আলোর রেখা চলে গেল। চোখ কচলে ভালো করে চারদিকে তাকায় সে, কিন্তু জিরো ল্যাম্পটাই শুধু টিমটিম করে জ্বলছে, আর কোথাও কোনো আলো নেই।
এটাকে সে চোখের ভুল বলেই ধরে নেয়। এবার সে কাকুর দিকে মুখ করে শোয়। বেশ কিছুক্ষণ একইভাবে চুপ করে পড়ে থাকে। কাকু কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। আবছা আলোয় সে দেখে কাকুর ঠোঁট দুটো নড়ছে। কাকু নিশ্চয়ই স্বপ্ন দেখছেন। কিসের স্বপ্ন দেখছেন কাকু? হঠাৎ, একেবারে হঠাৎই, কোনো কিছু বুঝে ওঠার আগেই অরিন্দম দেখে বাথরুমের দরজাটা শব্দ করে খুলে গেল। ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, সারা ঘরময় তার লাল আভা। আতঙ্কে কাকুকে জড়িয়ে ধরে সে। কাকু, কাকু, আগুন! অরিন্দমের চিৎকারে তপায়নের ঘুম ভাঙে, কিন্তু তিনিও অবাক হয়ে দেখেন বাথরুমের মধ্যে আগুন জ্বলছে, লক লক করছে তার শিখা। তড়িৎ বেগে দুজনেই বিছানায় উঠে বসে, কিন্তু চিৎকার করার আগেই তারা দেখে একটা বিশাল আকার লোক বেরিয়ে আসছে বাথরুম থেকে। তারই সারা শরীর জ্বলছে দাউ দাউ করে, বড় বড় দাঁত বের করে বিকট শব্দে হাসছে লোকটা। ধীরে ধীরে এগিয়ে আসছে বিছানার দিকে। আতঙ্কে প্রাণপণে চিৎকার করে ওঠে দুজনে, বাঁচাও, বাঁচাও! বাবা বোধহয় বাইরে বসেছিলেন। চিৎকার শুনে তিনি দরজায় ধাক্কা দেন। তপায়ন, তপায়ন! অরিন্দমকে বগলে চেপে ধরে বিছানা থেকে লাফ মারেন তপায়ন কাকু। দরজার হাতল ধরে হ্যাচকা টান দিতেই ছিটকানিটা উপড়ে আসে। সশব্দে দরজা খুলে বাইরে এসেই দ্রুত আবার দরজা বন্ধ করে দিয়ে লক করে দেন। জ্বলন্ত লোকটি তখন বিছানার উপর উঠে পড়েছে। জনের আকস্মিকতায় বাবাও কিংকর্তব্য বিমূঢ়। কিছু বুঝে ওঠার আগেই কাকু আর এক হাতে বাবাকে জড়িয়ে ধরে ঠেলে দিয়ে 302 নং ঘরে ঢুকে গেলেন। এবার বাবাকে ছেড়ে দিয়ে তিনি বোনকে ঘুমন্ত অবস্থাতেই কোলে তুলে নিলেন। ঘুম জড়ানো চোখে মাও উঠে বসল। কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দুই ভাই বোনকে দুই বগলে চেপে তিনি বাইরে এসে হাঁফাতে হাঁফাতে বললেন, কুইক স্যার, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, এক মুহূর্ত সময় নেই। তপায়ন কাকু অরিন্দমের অবস্থা দেখে বাবা মা দুজনেই ভীষণ আতঙ্কিত। বোন চিৎকার করে কান্না শুরু করেছে। ততক্ষণে তিনি সিঁড়ির কাছে চলে এসেছেন। বাবা মাও ওদের অবস্থা থেকে ছুটতে শুরু করেছেন। একসঙ্গে দুটো তিনটে করে সিঁড়ি টপকে টপকে সকলে নিচে নামলেন। দৌড়ে একেবারে মেন গেটের সামনে চলে এলেন। এবার দুজনকে কোল থেকে নামিয়ে দিয়ে উপরের দিকে মুখ তুললেন তপায়ন কাকু, তার দেখা দেখি বাকিরাও। 301 নং ঘরের দরজাটা তখনই খুলে গেল। জ্বলন্ত লোকটা দরজার ওপর দাঁড়িয়ে কাশ ফাটানো শব্দে হো হো করে হাসছে। কে জানে ওই অট্ট হাসি তপায়ন কাকু আর অরিন্দম ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে কিনা। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন এরকম কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।